নমস্কার। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমেস্টারের পাঠ্যান্তর্গত হাঁসুলী-বাঁকের উপকথা পঞ্চম পর্বের সপ্তম অধ্যায় আজ আমাদের পাঠ্য। পঞ্চম পর্ব সপ্তম অধ্যায়। যথারীতি এখান থেকে গল্প পাঠ এবং প্রশ্নোত্তর আলোচনা হবে। শুরু করছি। হাঁসুলী-বাঁকের উপকথা পঞ্চম পর্ব ৭। বাবা ঠাকুর কর্তা বাবা, তুমি কি বিরূপ হলে বাবা? বিরূপ হবার কথা বটে, তোমার বাহনকে যে মেরেছে তাকে সে ক্ষমা করেছে, কিন্তু তোমার বাহনকে যে মারলে তার চেয়েও কি তার বেশি অপরাধ? বনোয়ারির মনে কথাটা প্রায়ই উঁকি মারছে। কাহার পাড়ায় ছোঁড়ারা তাকে অমান্য করার লক্ষণ দেখাচ্ছে, তাকে অগ্রাহ্য করে করালি জেদ করে নিত্য সন্ধ্যায় এসে নিজের বাড়িতে আড্ডা জমাচ্ছে। আর বনোয়ারি ঘরে ঢুকেছে কালসাপেনি, সুবাসী কালসাপেনি। তার মতিগতি দেখে বনোয়ারির সন্দেহ হয় ওই হয়তো কোনো দিন তার বুকে ছোবল মারবে। সুচাঁদ পিসি রূপকথা বলতো, এক আজার কন্যাকে যে বিয়ে করত সেই মরত। কন্যের নাক দিয়ে আত্মীরে সুতোর মতো সরু হয়ে বের হতো এক সাপ, বের হতো হয়ে সে ফুলত, কেমে কেমে ফুলে সে হতো রজগর। তারপর সে ডংসাতো আজকন্যের স্বামীকে। বনোয়ারি ভাবে মেয়েটাকে দূর করে দেবে, কিন্তু ভয়ে পারে না। ভয় কালো শশীর প্রেতাত্মার ভয়, ভয় গোপালীবালার প্রেতাত্মার ভয়। তাদের হাত থেকে বাঁচাতে পারে সুবাসী, মেয়ের প্রেতাত্মার হাত থেকে বাঁচাতে পারে মেয়ের ভাগ্যি, মেয়ের এওত। সুবাসীকে বিদায় করলে আবার তাকে বিয়ে করতে হবে, কিন্তু এ বয়সে আবার বিয়ে, সে লজ্জা করে তার। তাছাড়া তাছাড়া কাহারদের মেয়ের রীতচরিত সবই প্রায় একরকম। গোপালীবালার মতো আর কজন হয়? তার ওপর তার বয়স হয়েছে, ২৮-২০ হলো বোধ হয়। তাকে বিয়ে করে যুবতী কাহার মেয়ের উড়ুক স্বভাব আরও খানিকটা উড়ুক হবেই। তাই সে সুবাসীকে বিদায় করে না। তাছাড়া সুবাসীকে ছাড়ব মনে করলেও মনটা কেমন করে। সুবাসী বোধহয় তাকে গুণ কি বশীকরণ করেছে। সুবাসীর ছলাকলা অদ্ভুত। তাই সুবাসীই বুকে তার ছোবল মারবে সন্দেহ করেও সুবাসীকে কড়া নজরে রেখেছে, ছাড়ে নাই। করালি যখন সন্ধ্যাবেলায় আড্ডা জমায়, তখন বনোয়ারি সুবাসীকে সামনে নিয়ে ঘরে বসে থাকে। প্রহ্লাদ, রতন, গুপি প্রভৃতি প্রবীণেরা আসে, পানাও আসে, মজলিস হয়, কিন্তু পাগলের অভাবে মজলিস জমে না। কে গান গাইবে, ছড়া কাটবে? পাগল আবার চলে গিয়েছে গেরাম ছেড়ে। গিয়েছে গোপালীবালার শ্রাদ্ধের পরের দিনই। পাগলের জন্য দুঃখ হয় বনোয়ারির। পাগলের অভাবে মজলিসে শুধু কাজের কথা হয়। সুবাসীর রমন কাকা তামাক সাজে, কেরোসিন নাই, বিনা আলোতে মজলিস, শুধু জলে একটা ধুনি। আঙারের শিখার লালচে ছাপ পড়ে সকলের মুখের ওপর। নানা কথার মধ্যে চাষবাসের কথা এসে পড়ে। চাষের কথা এলে বনোয়ারির সংশয়, মনের ছমছমানি খানিকটা ঘুচে যায়। এবার দেবতা পৃথিবীর উপর সদয় হয়েছে। হাঁসুলীবাঁকে বাবা ঠাকুরও নিশ্চয় সদয়, নইলে পৃথিবীতে এত ধান কেন? পৃথিবীর মধ্যে হাঁসুলির বাঁকে আবার সবচেয়ে বেশি ধান। বাবা ঠাকুর সদয় না হলে এমন হয় কখনো? মাঠ ভরা সবুজ ধানে কালো মেঘের ঘোর লেগেছে, এক একটা ধানের ঝাড় ২ হাতের মুঠোতে ধরা যায় না। সকলেই বলে, হ্যাঁ, এবারে বছরের মতন একটা বছর বটে। পানা বলে, বেনো কাকার ভাগ্যের কথা বলো একবার। সাহেবডাঙ্গার জমিতে এবারেই কোদাল ঠেকালে, আর এবারেই দেখো কি ধানটা পায়। বনোয়ারি মনে মনে কথাটা স্বীকার করে, কিন্তু মুখে বলে, ভাগ্যি আমার লয়, ভাগ্যি বাবু মশাইদের। যুদ্ধের বাজারে লাখো লাখো টাকা ঘরে ঢুকছে আমি শুনেছি। তাদের জমির পাশেই আমার জমি কিনা, তাতেই লইলে দেখতিস অন্যরকম হতো। রতন বলে, উটি বললে শুনবো না ভাই, সাহেবডাঙ্গায় তোমার ধানই সবচেয়ে জোর। তারপর স্মিত মুখে ঘাড় নেড়ে বলে, হ্যাঁ, জবর ধান হয়েছে, গোছা কি। পানা হেসে বলে, কাকি, এবার কিন্তু নবানে আমাদিকে খাওয়াতে হবে। কথাটা বলে সুবাসীকে। হারামজাদা পানা কম নয়,
ছোকরা হয়েও মাতব্বর সাজলে কি হবে, বয়সের বদমায়েশি যাবে কোথায়? কোনো মতে সুভাষের সঙ্গে দুটো কথা, দুটো বাক্য বলবার ফাঁক পেলে হয়। সুভাষীকে উত্তর দেবার সুযোগ দেয় না বনওয়ারি, তাড়াতাড়ি বলে ওঠে, আচ্ছা আচ্ছা, পিঠে খাওয়াবো এবার। সুভাষী হাসে, সে বুঝতে পারে বনওয়ারির মনের কথা। হাসতে হাসতে উঠে যায়, মৃদুস্বরে বলে যায়, মরণ। কাকে যে বলে সে কথা ঠিক বুঝতে পারে না কেউ। রাত্রিবেলা জিজ্ঞাসা করে বনওয়ারি, কাকে বললি সে কথাটা? কোন কথা? সেই যে বললি মরণ। নিজেকে আবার কাকে? না, তবে তোমাকে। ক্যানে? ক্যানে? সুভাষী তার মুখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, তা তুমি বুঝতে পারো না? এমনি বোকা তুমি লও। ওই মর্কট পানার সঙ্গে কথা বললে আমি ক্ষয়ে যেতাম নাকি? বনোয়ারি একটু চুপ করে থাকে, তারপর বলে, পানা যদি মর্কট না হতো, করালির মতো অমনি লম্বা চওড়া ফ্যাশন দুরস্ত হতো তবে? সুভাষী বনোয়ারির মুখের দিকে সাপের মতো নিষ্পলক দৃষ্টিতে চেয়ে থাকে, ঠিক সাপের মতো। চোখ দুটোই শুধু চকচক করে, মুখের মধ্যে কোনো ভাব ফোটে না। বনোয়ারি প্রশ্ন করে, রাগ করিস না যে? সুভাষী কথা না বলে উঠে চলে যায় বিছানা থেকে। দাউয়ায় গিয়ে বসে থাকে কিছুক্ষণ। বনোয়ারি কিছুক্ষণ চুপ করে শুয়ে থেকে উঠে গিয়ে সুভাষীকে তোষামোদ করে ফিরিয়ে আনে। একলা ঘরের মধ্যে ভয় অনুভব করে সে। গোপালীবালা কালো শশী, বেশি ভয় গোপালীকে। প্রথম পক্ষের পরিবার মরলে বিয়ের কলসি অর্থাৎ জল ভরা ঘট কাঁখে নিয়ে ফেরে। স্বামীর মৃত্যু না হলে কলসি ফেলতে পায় না, ঠিক মৃত্যুর কিছুকাল আগে সেই কলসি সে ফেলে দেয়। শব্দ ওঠে, কোথাও কিছু পড়ে না, অথচ একটা শব্দ শোনা যায়। পাড়ায় এখন কারো বাড়িতে বাসন পড়ার কোনো শব্দ উঠলেই বনোয়ারি চমকে ওঠে, কৌশল করে খোঁজ নেয়, খোঁজ নিয়ে আশ্বস্ত হয়। সুভাষীকে ছুঁয়ে শুয়ে থাকে। সুভাষী বড় চতুর, বনোয়ারির মনের কথাটা ঠিক বুঝতে পারে। বলে, ভয় নাই, বরকি কোণে দাঁড়িয়ে নেই, ঘুমোও, টুঁটি টিপে মারবে না তোমাকে। বনোয়ারি চুপ করে পড়ে থাকে, ঘুম আসে না তার। অকালে সে মরবে কেন? তাকে বাঁচতে হবে। ভরা ভর্তি সুখের সময় তার এখন। সে এখন ৫ বিঘা জমির মালিক। সে জমিতে প্রথম বছরেই প্রচুর ফসল হয়েছে, নতুন বিয়ে করেছে। সে উঠে বসে সুভাষীর নাকের কাছে, হাতের তালু রেখে নিঃশ্বাস অনুভব করে, সুতোর মতো কিছু বের হচ্ছে কিনা পরীক্ষা করে। অন্ধকার কাটলে, সকালে আলো ফুটলে বনোয়ারি হয় বীর বনোয়ারি। ছুটে চলে সে মাঠের দিকে। কত কাজ, কত কাজ। বর্ষা কেটেছে, আকাশ হয়েছে নীলবরণ, মা দুর্গার চালচিত্রের ছবির ফাঁকে নীল রঙের মতো ঘোর আলো নীল হয়ে উঠেছে। কার্তিকের বাহন ময়ূরের গলার মতো ঝকমক করছে। হাঁসুলিবাঁকের মাঠে হাতি ঠেলা ধান বাতাসে লুটোপুটি খাচ্ছে। সূর্য ঠাকুরের রোদ যেন দুধে ধৌয়া। কাহারপাড়ার মরদেরা ছড়িয়ে পড়েছে খেতে খেতে। ১.৫ হাত ২ হাত উঁচু ধানের জমির মধ্যে ডুব দিয়েছে। হাঁটু গেড়ে বসে বুনো দাঁতালের মতো চলে বেড়াচ্ছে। আগাছা তুলে ভেঙে মুচড়ে পুঁতে দিচ্ছে মাটিতে, পচে সার হবে। কিন্তু মধ্যে মধ্যে আজকাল ব্যাঘাত ঘটছে কাজে। মাথার উপর দিয়ে বড় বড় ভীমরুলের ঝাঁকের মতো গোঁ গোঁ শব্দ করে উড়োজাহাজের দল চলে যায়। তখন হাতের কাজ ফেলে সবাই উঠে দাঁড়িয়ে দেখে, বনোয়ারিও শেষ পর্যন্ত দেখে। ওফ, কাল যুদ্ধ রে বাবা। ওদিকে চন্দনপুরে আর সব বাবুমশাইদের গ্রামে শহরে লেগেছে গান্ধীরাজার কাণ্ড কারখানা। লাইন তুলছে, সরকারি ঘরদোর জ্বালাচ্ছে, পুলিশ মিলিটারিতে গুলি করছে, গুলি খেয়ে মরছে, তবু ভয় ডর নাই। ধান চালের দর হু হু করে বাড়ছে, বলছে আরও বাড়বে। ধানের দর বাড়লে ভাবনা নাই, এবার প্রচুর ধান হবে, শুধু আশ্বিন মাসটা পার করতে পারলেই হয়। এক আচাল অর্থাৎ এক পশলা বেশ জোরালো জল হলেই বাস, আর কি চাই। আধ হাতের চেয়েও লম্বা শীষ বেরিয়ে দিনে দিনে পরিপুষ্ট হয়ে পেকে পেকে মাটিতে আপনার ভারে শুয়ে পড়বে। এবার মনিবদের দেনাপাত্র মিটিয়ে ধান ঘরে আনবে কাহারেরা। বনোয়ারির ইচ্ছা আছে করালিকে ডেকে দেখাবে, বলবে, দেখ দেখ কাহার পাড়ার আদি মা লক্ষ্মীকে দেখে যা। আশা আছে ছোঁড়ারা যতই চুলবুল করুক, এবার হাঁসুলি বাঁকের মা লক্ষ্মী মাটিকে সেবা করার রস বুঝিয়ে দেবেন তাদের। খুব খটকা লাগছে।
যুদ্ধ তো শুধু ধানের বাজারে আগুন ধরায় নাই, সব কিছুর বাজারে আগুন ধরিয়েছে। কাপড় মিলছে না, কাপড়ের কথা মনে করতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বনোয়ারি। গোপালীবেলার শেষ কাজে সে কাপড় দিতে পারে নাই। কাহারপাড়ার মেয়েগুলি চিরদিনের বিলাসিনী, তারা ফুল পাড় কাপড় পরতে ভালোবাসে, কিন্তু তারা ময়লা কাপড় পরে বেড়াচ্ছে। কেরোসিন নাই, চিনি তারা খায় না, তবু অসুখ বিসুখে পুজো পার্বণে দরকার হয় নিউনাইন বোর্ডের কার্ডেও আর পাওয়া যাচ্ছে না। শোনা যায় দেশেই নাই। এদিকে মালোয়ারি আরম্ভ হয়েছে বেশ জোরের সঙ্গে, কিন্তু কুনিয়ান পাওয়া যাচ্ছে না। শিউলি পাতার রস সম্বল। আশ্বিনের এই কটা দিন যেতে না যেতে পাড়ায় শিউলি গাছের পাতা অর্ধেক হয়ে এলো। এখন থেকে জ্বরের আরম্ভ, পড়বে উঠবে আবার পড়বে, দু একজন মরবে বিকার হয়ে। বেশি মরবে শীতকালে, বুড়ো ঠাড়াই মরবে বেশি। চিরকালই এই হয়ে আসছে। আবার ভয়, এবার ভয় কুনিয়ান নাই, অর্থাৎ কুইনাইন নাই। এরই মধ্যে পড়েছে পুজোর কাজ, পুজোর ভাবনা। মা দশভুজা আসবেন বেটা বেটি বাহন নিয়ে, সিংহের ওপর চড়া মা জননী, তার সমারোহ কত। দেশ করবে কল 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 কল, ঢাক বাজবে, ঢোল বাজবে, সানাই বাজবে, কাঁসি বাজবে, নাচবে, গাইবে, খাবে, পড়বে। সে মায়ের ঘরের ওই দূরে দাঁড়িয়ে মাটিতে লুটিয়ে পড়বে, বলবে, অক্ষে করো মা, বিপদে আপদে অনে বনে জলে মাটিতে অক্ষে করো, ধম্মে মতি দাও, লোভের হাত থেকে বাঁচাও। আমরা ক্ষুদ্র মানুষ, আমরা দুই হাতে পূজা করছি, দূর থেকে তুমি পেশন্ন দৃষ্টিতে দেখো, তোমার 10 হাতে আমাদিকে দিয়ে যাও, আমাদের পাপ তাপ সব খণ্ডন করো মা। 10 হাতওয়ালা মেয়ে, সে কি কম? তার পুজো। ঘর দোর নিকুতে হবে, নতুন কাপড় চাই, টাকা পয়সার টানাটানি। গেরস্ত বাড়িতে পুরনো ধান ফুরিয়ে এলো, নতুন ধানের দেরি আছে। এই সময়ে খরচের পালা। এবারে যুদ্ধের জন্য বিপদ হয়েছে বেশি। মনিব মহাশয়রা বেশি ধান দিতে চাচ্ছেন না, ধান বেঁধে রাখছেন। খোরাকির উপর বেশি ধান চিরকাল মনিবেরা এই সময় দিয়ে থাকেন, এবার বলছেন না। করালির কথা এক এক সময় সত্যি বলে মনে হয়। নিজের গরজ ছাড়া ওরা কিচ্ছু বুঝবে না। ধান চালের দর দিন দিন বাড়ছে, সুতরাং কৃষাণদের ধান দেবে না। একেবারে বন্ধ করলে তারাও চাষ বন্ধ করবে। কাজেই পেটে খাবার মতো দাও। কাপড় কিনতে হবে, পুজো আসছে, সে বিবেচনা করবে না। রতন কালই বলেছে, বনোয়ারি আর বুঝি জাত রাখতে পারলাম না। মনিব তো ধানের কথায় তেরে মারতে এলো, বলে কাপড় হলো কি না হলো দেখবার ভার আমার নয়। তারপর গালাগালের চরম, শেষে গদাগদ মার। রতনের মনিব হেদমণ্ডল এমনিই গোয়ার, পানার মনিব পাকুমণ্ডল হাতে মারে না, কথায় মারে। ফুরুত ফুরুত করে হুঁকো টানে আর বলে হুম 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 হুম, হুঁই পুড়ে যায়। শেষকালে বার করে হিসেবের খাতা, বলে বাকিতে তো পাহাড় হয়েছে, এর উপর বেশি ধান। তা খাবার মতো দিতে হবেই, দেবো, বেশি দিতে বলো না বাবা, পারবো না। পানা মাথায় হাত দিয়ে বসেছে। ছেলে ছোকরারা বনোয়ারিকে বলছে, তোমার কথায় আমরা চাষে লেগেছি, তোমার কথায় আমরা চাষে লেগেলি, এর উপায় করো তুমি। আড়ালে গজগজ করে, এর চেয়ে কারখানায় কাজ করলে বেঁচে যেতাম আমরা। বনোয়ারি চাষের কাজের ফাঁকে ফাঁকে জাঙল আর চন্দনপুর যাচ্ছে। জাঙলে যাচ্ছে চাষি মহাশয়দের কাছে। বেশি ধান কিছু দিতেই হবে, আর দিতে হবে সারের দাদন। জমির জন্য সার দেবে কাহারেরা, টাকার দরের চেয়ে 1 গাড়ি হিসেবে বেশিই দেবে। নিমরাজি হয়েছেন তারা। আর চন্দনপুরে যাচ্ছে দোকানদারদের কাছে। পুজোর সময় কাপড়ের দাম কিছু কিছু বাকি রাখতে হবে। ধান উঠলেই পাই পয়সা মিটিয়ে দেবে কাহারেরা, আমি দায়ী থাকছি। দত্ত মহাশয় রাজি হয়েছেন। ধানের কারবারের সঙ্গে তার কাপড়েরও কারবার আছে। বাকিটা টাকায় নেবেন না, নেবেন ধানে পৌষ মাসে। তবে বলেছেন এই বাজার দরে ধান দিতে হবে। বনোয়ারি প্রথমটা আশ্চর্য হয়ে গিয়েছিল, দত্ত মহাশয় কি খেপে গেলেন? আশ্বিন মাসে ধানের দর বছরের মধ্যে চড়া থাকে, নতুন ধান উঠলেই ধানের দর নেমে যায়। সুতরাং হঠাৎ চড়াত করে কথাটা মাথার মধ্যে খেলে গিয়েছে তার।
ধানের দর চড়েই চলেছে। তাহলে নতুন ধান উঠলেও ধানের দর নামবে না? 4 টাকা 4.5 টাকারও উপরে উঠবে ধানের দর। এ তো ভূভারতে কেউ কখনো শোনে নাই। 9 টাকা চালের মন! হে বাবা ঠাকুর, কালে কালে একই খেলা খেলছো বাবা। ওফ! তার 5 বিঘে জমির ধানে এবার খামার ভরে যাবে। বিঘেতে 3 বিশ করে ফলন হলে 15 20 ধান। ভাগের জমিতে ধান হবে তার সবচেয়ে বেশি। অবশ্য ভাগ হবে মনিবের সঙ্গে 18-22 ভাগ। 40 ভাগ করে মনিব 40 ভাগ করে মনিব পাবেন 22 ভাগ, আর বনোয়ারি পাবে 18 ভাগ। তাতেও মনিবের দেনা শোধ দিয়েও ফিরে পাবে সে 5-7 বিশ। এক এক বিশে 2-10 মণ, 2 মণ 10-এর ধান। এক এক বিশে 2 মণ 10-এর ধান। হিসেব করতে গিয়ে মাথা ঘুরে যায় বনোয়ারির। বুড়ো রমনকে ডেকে বলে, অমন খুড়ো, হিসেবটা করো দিনি। বুড়ো দিনরাত বসে তামাকই খাচ্ছে, ফুরুত ফুরুত। কাজের মধ্যে গরুগুলিকে নিয়ে মাঠে যাওয়া, ব্যাস। তারপর কুটোটি ভেঙে উপকার করবে না। ভাত খায় 1 কাঁড়ি। বুড়ো বলে, হিসাব? তবেই তো মুশকিলে ফেলালে। 8 পৌরে পাড়ার লোকে ধান চালের কারবার কখনো করেছে? বস্তায় ভরে ধান চুরি করে এনেছি, সামালদারের ঘরে ফেলেছি, ঠাউকো দাম দিয়েছে। সুবাসীকে বলো বরং, ও পারবে। চাষি মাসাইদের বাড়িতে 3-4 বছর ধান ভানানি ছিল। সুবাসী হিসাব মন্দ করে না। 15-20, 20-এ 2 মণ, তাহলে 2-15 মণ আর 15-10-এর আঙুল গুনে হিসেব করে। হিসেব শেষে হঠাৎ পা ছড়িয়ে বসে হাসতে হাসতে বলে, এইবার আমি কাঁদবো, হ্যাঁ। ভারী ভালো লাগে বনোয়ারির। হেসে বলে, কেনে কুকুমণি, কাঁদবা কেনে, কি চাই? এবার পুজোতে আমি ভালো কাপড় লোবো, খুব ভালো। বনোয়ারি রসিকতা করে, না খুকু, কেঁদো না, আমি নিশ্চয় কিনে দেবো, নিশ্চয় দেবো। সুবাসী হিসাব করে আঙুল গোনে, আর পুজোতে আমার রাম 2-3-4। সেদিনগুলিও ফুরিয়ে গেল। নয়নের মা আর সুচাদের কান্না শুনে বুঝতে পারা যায়, হাঁসুলি বাঁকের উপকথায় এই হলো নিয়ম। পিতৃপুরুষেরা বলে গিয়েছেন, পুজোতে, পরবে, বিয়েতে, শাদিতে সুখের দিনে সুখের কথা মনে করতে হয়। যারা ছিল নাকি তারা তোমার আপনজন, যারা তোমাকে ভালোবাসতো, তুমি যাদের ভালোবাসতে, যারা আজ নেই, তাদের মনে করে 2 ফোঁটা চোখের জল ফেলো। টাটকা যারা যায় তাদের কথা আপনিই মনে পড়ে। সে শুধু হাঁসুলি বাঁকে নয়, চন্দনপুর পর্যন্ত পৃথিবী শুদ্ধ সকলেরই মনে পড়ে। বুক ফাটানো কত কথা কান্নার মধ্য দিয়ে বেরিয়ে আসে, চোখ ফেটে আপনি জল ঝরে বুক ভাসিয়ে দেয়। নয়নের জন্য তার মায়ের কান্না, সেই কান্না গোটা কাহার পাড়াটির পুজোর আনন্দ তাতে লজ্জা পাচ্ছে। নয়নকে মনে করে চোখের জলে আর জিভের বিষ আজ ধুয়ে গিয়েছে। কাঁদছে এই পুজো উপলক্ষ করে। যেদিন থেকে সে নয়নকে ডাকছে, সেই দিন থেকে আর কাউকে সাপান্ত করে না এসে। সুচাঁদ কাঁদে সেই নিয়মের কান্না। উপকথার হাঁসুলি বাঁকের সেই আদ্যিকালের বুড়ি। সে তার বাপের জন্য কাঁদে, ভাইয়ের জন্য কাঁদে, স্বামীর জন্য কাঁদে, জামাইয়ের জন্য কাঁদে। তারপরে একে একে কাহার পাড়ে যত মরা লোকের নাম ধরে কাঁদে, আর পায়ের হাড়ে হাত বুলোয়। পায়ে তার বাতের ব্যথা কনকন করছে। মধ্যে মধ্যে আক্ষেপ করে, আমি মরলে আর কাহার পাড়ার এ নিয়ম কেউ মানবে না। কালে কালে দেশঘাট বদলে গেল, তারও সঙ্গে গেল মানুষও, অনাচারী অধর্মপরায়ণ হয়ে। কথার শেষে আক্ষেপ প্রকাশ করে বলে, হায় হায় রে। আরও বলে বনোয়ারি আমার পাখিকে করালিকে তাড়ালে, ধরমনাশা কুলনাশা বলে। তা চোখ তো আছে, তাকিয়ে দেখুক, ধরমকে কে এঁকেছে, কুলকে কে এঁকেছে। তবে হ্যাঁ, করালির একটা ঘাট হয়েছে, 100 বার বলবো, 1000 বার বলবো, ঘাট হয়েছে বাবার বাহনটিকে পুড়িয়ে মারা। বারবার সে হাত জোর করে প্রণাম করে সেই মৃত সাপটিকে। প্রণাম করতে করতে হঠাৎ কাঁদতে আরম্ভ করে, স্মরণ করে চিত্ত বিচিত্তি, অর্থাৎ চিত্র বিচিত্র রূপ নিয়ে বাবা পুজোর দিন ফিরে এসো রে। বাঁশবনে শীষ দিয়ে ঘুরে ঘুরে বেড়াও মনের সাধে, ব্যাং খাও, ইঁদুর খাও বাবারে, গায়ের মঙ্গল করো। বনোয়ারি বিরক্ত হয়ে উঠল। জ্বালালে রে বাবা, বুড়ি মরেও না। রতন বলে, অমনি বটে, অমনি বটে, অমনি বটে বলতে বলতে রতনের হাত থেকে হুঁকোটা কেড়ে নিয়ে টানতে আরম্ভ করে।
প্রহ্লাদ বলে, তাহলে চলো একদিন উপারের মোষডহরি মৌটোই। হঠাৎ মাঠের জলের অভাব ঘটে। আশ্বিনের প্রথম থেকেই বৃষ্টি ধরেছে, ক্ষেতের জল প্রায় শুকিয়ে এসেছে, অথচ আশ্বিন মাসে ধানের গেটে থোড় হয়েছে। এখন কানাই কানাই জল ভরা চাই, ভরা জল চাই। পিতৃপুরুষে বলে গিয়েছেন, একটি ধানের ঝাড় দিনে 5 ঘড়া জল টানে। মাঠে এবার হাতি ঠেলা ধান। এ ধান নষ্ট হলে কাহারেরা বুক ফেটে মরে যাবে। 16 বছরের পুত্র সন্তান মরলেও এত দুঃখ হয় না। তাই কথা হচ্ছে, কোপাইয়ের বাঁধ বাঁধবার, কোপাইয়ের বুকে বাঁধ দিয়ে কোপাইয়ের জল মাঠে ভরে দিতে হবে। জাঙ্গলের মনিবেরা হুকুম দিয়েছেন, সেই বাঁধের কথা হচ্ছে। বনোয়ারির অনেক কথা ভাবছে। বাঁধ বাঁধতে গেলেই 2-4 জন যাবে, বাঁধ বাঁধতে জলের ধাক্কায় যাবে, তার উপর আছে দাঙ্গা। বাঁধ বাঁধতে গেলেই নদীর নিচে লোকেরা ফৌজদারি করতে আসবে শেখেদের দল। এসব ছাড়া করালি নাকি বলেছে মিলিটারিতে বাঁধ বাঁধতে দেবে না। তারা উড়োজাহাজের আস্তানা করেছে চন্দনপুরের ঘাটের খানিকটা তফাতে। সেখানে পাম্পু বসিয়ে জল তুলছে, চান করে উড়োজাহাজ ধোয়া মোছা হয়। রান্নাবান্নার বেবাক জল ওই কোপাই থেকেই ওঠে। তারা নাকি বাঁধ বাঁধতে দেবে না। বনোয়ারির ধারণা করালি লাগান ভজান করে এটি করেছে। মনিবেরা বলছেন, না, ও বেটার সাধ্যে কি। তারা গালাগাল দিচ্ছেন যুদ্ধকে আর সাহেব মহাশয়দেরকে। তারা বলছেন তারা সাহেবদের কাছে যাবেন, কাহারদের উজ্জুগ করতে বলছেন, আর বলছেন, পুজোটাও দেখ, মা এবার গজে আসছেন। বনোয়ারি বললে, আমি বলি, অতন, পুজোটা যাক, গজে আসছেন মা, 2-1 আঁচলা ছিটবে না গজে? তারপরে তো ধর মোষ পাঠা খাবেন মা, মুখ ধুতেও তো হবে। ষষ্ঠীর দিন উৎফুল্ল হয়ে উঠল কাহারেরা। এসেছে মেঘ এসেছে। আকাশে মেঘ দেখা যাচ্ছে, আউলি বাউলি অর্থাৎ এলোমেলো বাতাস বইছে, মধ্যে মধ্যে ফিন ফিন করে বৃষ্টি যেন গুঁড়ো গুঁড়ো হয়ে ভেসে যাচ্ছে। বনোয়ারি উৎসাহ ভরে কাহারদের বললে, চল কাপড় আনিগা চল। আকাশের মেঘ উঠেছে, দত্ত মহাশয় নির্ভাবনায় কাপড় দেবেন। নসুবালা নতুন শাড়ি পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হাহা করে হাসছে, বলছে, আমাদের কি মাঠের পয়সা? আমাদের পয়সা কলির কারখানার, ঝমঝমঝম, লগদ লগদ। আমাদের কাপড় সমসম কালে নয়, আগে ভাগে। যাবার আগে সুবাসী বললে, আমি কিন্তু পাখির মতো কাপড় লোবো। বনোয়ারি মাথায় যেন রক্ত চড়ে গেল। কার মতন? পাখির মতন। কেনে 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 পাখির মতন কেনে? অবাক হয়ে গেল সুবাসী। কয়েক মুহূর্ত সে স্তম্ভিত হয়ে রইল, তারপর ছুটে গিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলে। বনোয়ারি দাঁতে দাঁত ঘষে বললে, গোসা ঘরে খিল দিলেন মানিনি, 3 লাথি দেবো গতর ভেঙে। ঘরের দরজায় শিকলটা তুলে দিয়ে সে চলে গেল। থাক, বন্ধ হয়েই থাক। দোকানে গিয়ে কিন্তু সবচেয়ে ভালো শাড়িখানি কিনলে। তাতে কিছু বেশি ধার হয়ে গেল দোকানে। দত্ত মহাশয় পর্যন্ত রসিকতা করলেন। রতন প্রহ্লাদ হাসতে লাগলো। ছেলে ছোকরাটা গোপনে পরস্পরে গা টিপে ধরলে তা হাসুক, মনে মনে একটু লজ্জা হয়। দোকান থেকে বেরিয়ে আবার ফিরতে হলো। কর্তা বাবার পুজো আছে দশমীর দিনে, বিজয়া দশমীর দিন বলি হবে, পুজো হবে, তার কাপড় কিনতে হবে। মনে মনে আফসোস হলো, বাবার কাপড় কিনতে ভুল হয়ে গিয়েছিল তার। ছি ছি ছি। এমন কাপড়ও কিন্তু সুবাসী হাসি মুখে নিলে না। অনেক সাধ্য সাধনা করে তার মান ভাঙিয়ে বনোয়ারিকে শেষে স্বীকার করতে হলো। কাল সকালে উঠেই সে চন্দনপুরে গিয়ে উড়োজাহাজ পেরে অঙিন কাপড় এনে দেবে পাখির মতন। হাই রে কপাল, কাপড়ের পাড়েও এলো উড়োজাহাজ। এবার সুবাসী আর চোখে চেয়ে হেসে বলল, কাপড়খানা করে ফুরুত করে উড়ে যাব। বনোয়ারি হাসলে, দুঃখও হয় হাসিও হয়। সুবাসী এসে তার গলা জড়িয়ে ধরলে। এবার খিলখিল করে হেসে বললে, একা যাব না, তোমাকে সমেত নিয়ে উড়ে যাব পরীর মতন পিঠে করে। ভোরবেলায় সুবাসী তাকে ঠেলা দিয়ে তুললে। পুজোর ঘট ভরতে যাবার আগেই তার কাপড় চাই। কিন্তু এ কি? আকাশে ঘোর ঘন ঘটা, বাতাসে বইছে মাতালের মতো,
শব্দ করছে বুনো দাঁতালের মতো। দুর্যোগ হবে, বাদলা নামবে, আশ্বিনের শেষ, ধানের মুখে শেষ। যদি ঝড় হয়, মাথা ভারী ধান গাছগুলিকে যদি ঝাপটায় মাঝখানে ভেঙে শুইয়ে জলে ডুবিয়ে দেয়, তবে সর্বনাশ হয়ে যাবে। হে বাবা ঠাকুর, যদি আশ্বিনের এই সর্বনাশের ঝড়ই হয়, তবে বাবা ঠাকুর একবার তুমি আকাশে মাথা ঠেকিয়ে দাঁড়াও। বাঁশবাদীর বাঁশের বেড়ে পিঠ দাও, বড় বড় বট, পাকুড়, শিমুল, শিরীষের গাছগুলোকে ঠেলে ধরে হাত দিয়ে মিষ্টি হাসি হেসে অভয় দিয়ে কাহারদের বলো, ভয় নাই, আমি ধরেছি শক্ত করে গাছপাড়ার আড়াল। ঝড় উঠেছে, যাক, ঝড় উড়ে যাক মাথার উপর দিয়ে, রক্ষা হোক কাহার পাড়ার মনীষীকুল, রক্ষা পাক গরু, বাছুর, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কীটপতঙ্গ। সোজা দাঁড়িয়ে থাকো, মাঠের গলে থোর ভরা ধান, কাহারদের লক্ষ্মী। হে বাবা ঠাকুর। শুধু বনোয়ারি নয়, গোটা কাহারপাড়া দুর্যোগের দিকে তাকিয়ে ডাকতে লাগলো, দয় বাবা ঠাকুর, অর্থাৎ দোহাই বাবা ঠাকুর। ঝড় বাড়ছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি। গাছের মাথা যেন আছাড় খাচ্ছে, বাঁশের ঝাড়ে বাঁশের উপরে পড়ছে, কোপাইয়ের জলে তুফান উঠছে, মধ্যে মধ্যে দুটো একটা পাখি ঝাপটায় আছাড় খেয়ে এসে পড়ছে উঠানে, দাওয়ায়। যে পৃথিবীর বুকে সদাই বাজে পঞ্চশব্দের বাদ্য, সে পৃথিবীতে ঝড়ের গঙ্গানি ছাড়া আর কোনো শব্দ শোনা যায় না। দশভুজার পূজা, চারিদিকে উঠবার আগে ঢাক, ঢোল, সানাই, কাঁসি, কাঁসর, ঘণ্টা, শাঁখের শব্দ, তার জায়গায় শুধু শব্দ হচ্ছে গোঁ 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 গোঁ, ঝড় গঙাচ্ছে। মধ্যে মধ্যে শব্দ হচ্ছে মরমর মরমর, তারপরে উঠছে প্রকাণ্ড একটা শব্দ, গাছ ভেঙে পড়ছে। হে বাবা ঠাকুর, এর মধ্যে কে যেন চিৎকার করে বলছে। কে কি বলছে, কার কি হলো, সুভাষী ঝপ করে দাওয়া থেকে নেমে পড়ল। বনোয়ার এক কোণে জড়সড় হয়ে ভাবছিল, সে ব্যস্ত হয়ে দাঁড়ালো, নামিস না নামিস না। সুভাষী বলল, সেই ডাকাবুকো লইলার এত সাহস কার হবে? কে? ওই যে নাম করলে তুমি আগ করবা। সে ঝড়ের মধ্যে সুভাষী মুখের কাপড় দিয়ে হাসতে লাগলো। বনোয়ারি কেমন বিরক্তিতে নেমে এলো দাওয়া থেকে। ঝড় এসেছে, পেলয় ঝড় আসছে, সাইক্লোন সাইক্লোন। কলকাতা থেকে চন্দনপুরে স্টেশনে তার এসেছে, ঘর থেকে কেউ বেরিয়েও না, খবরদার। গায়ে একটা তেরপলের লম্বা জামা আর মাথায় টুপি পরে হেঁকে বেড়াচ্ছে করালি। সুচাঁদ চিৎকার করে কেঁদে বলে, এ বাবা ঠাকুর। করালে দাঁত মুখ খিঁচিয়ে বললে, বাবা ঠাকুরের ডিঙে উল্টালছে, বেলগাছের উপরে মুখ গুজে পড়ে আছে, দেখ গা, চেঁচাস না বেশি, ঘরে যা। বনোয়ারি আতঙ্কে চমকে উঠল। সুভাষী খিলখিল করে হেসে উঠল। সুচাঁদ ঝড়ের বেগে পা পিছলে আছাড় খেয়ে পড়ে গিয়েছে। বনোয়ারি তার গালে ঠাস করে এক চর বসিয়ে দিল। সুভাষী তখন আরও হাসতে লাগলো। বনোয়ারি ছুটল সেই ঝড়ের মধ্যেই বাবা ঠাকুরের থানের দিকে। বেলগাছটা সত্যিই উপরে পড়ে রয়েছে, গাঁথুনিটা দুভাগ হয়ে ফেটে গিয়েছে। বনোয়ারির সর্বশরীর থরথর করে কেঁপে উঠল। শেষ পর্যন্ত বাবা ঠাকুরের গাছ উপড়ে পড়ল। নিশ্চয়ই আর বাবা ঠাকুর নাই। হাঁসুলি বাঁকের দেবতা, উপকথার বিধাতা পুরুষ চলে গিয়েছেন। তবে আর কি রইল তাদের? দুর্দান্ত ঝড়ের মধ্যে দাঁড়াতে পারলে না বনোয়ারি, বসে পড়ল, কোনো রকমে হামাগুড়ি দিয়ে চলতে আরম্ভ করলো বাড়ির দিকে। নয়নের মা এই ঝড়ের মধ্যে ছেলের জন্য কান্না ভুলে গিয়েছে। গায়ে কাপড় জড়িয়ে ঝড় বাদলের আরামে অলসভাবে আকাশের দিকে তাকিয়ে পরমানন্দে বলছে, আরও জোরে বাবা, আরও জোরে, ভেঙে চুরে উপরে সব সমান করে দাও হে বাবা ঠাকুর। ঝড় ঝড় ঝড়, গোঁ গোঁ গোঁ। দেওয়াল পড়ছে, গাছ পড়ছে, বাঁশ পড়ছে, জলের ঝাপটায় সব ঝাপসা। হুড়হুড় শব্দে জলের স্রোত বয়ে চলেছে। কোপায় ফুলে ফুলে উঠছে সেই হাতি ঠেলা সবুজ বরণ, মন ভুলানো, চোখ জুড়ানো, প্রাণ মাতানো মাঠে ভরা ধান জলে ডুবে যাচ্ছে। মধ্যে মধ্যে জলের উপর সবুজ পাতা ভেসে উঠছে, যেন হাত বাড়িয়ে ডাকছে ডুববার আগে বাঁচবার জন্যে। কিন্তু মা লক্ষ্মীকে কে তুলবে হাতে ধরে? বাবা ঠাকুর নাই, কে তুলবে দেবকন্যাকে? এ হলো সপ্তম অধ্যায় পর্যন্ত পাঠ, পঞ্চম পর্বের সপ্তম অধ্যায়। এবার এর শেষে কিছু প্রশ্ন আলোচনা করে নিই। তোমরা এটা আরেকবার পারলে শুনে নাও, কারণ এটা গল্প শোনার খাতিরেও শুনতে পারো। প্রথম প্রশ্নটা কোটেশনের মধ্যে, আর বনোয়ারির ঘরে ঢুকেছে কালসাপিনী। আর বনোয়ারির ঘরে ঢুকেছে কালসাপিনী।
কার কথা বলা হয়েছে? বক্তার তাকে কালসাপিনী মনে হয়েছে কেন? আর বনোয়ারের ঘরে ঢুকেছে কালসাপিনী, কার কথা বলা হয়েছে? না সুবাসীর কথা বলা হয়েছে। কেন তাকে মনে হয়েছে কালসাপিনী? না সুবাসীর মতিগতিতে বনোয়ারির সন্দেহ হয়, তার মনে হয় হয়তো একদিন সেই তার বুকে ছোবল মারবে, সেই জন্য বনোয়ারির তাকে মনে হয়েছে কালসাপিনী। বনোয়ারি ভাবে মেয়েটাকে দূর করে দেবে। পরের প্রশ্ন, বনোয়ারি ভাবে মেয়েটাকে দূর করে দেবে। কার কথা ভাবে বনোয়ারি? কেন তা সে শেষ পর্যন্ত করতে পারে না? না সুবাসীকে দূর করে দেবার কথা ভাবে। সুবাসীকে দূর করে দেবার কথা ভাবে, কিন্তু সে ভাবলেও সে কাজটা করতে পারে না। কারণ হলো ভূতের ভয়। একদিকে কালো শশীর প্রেতাত্মা, অন্যদিকে গোপালীবালার প্রেতাত্মার ভয়ে সে সুবাসীকে তাড়াতে পারে না। আর তাছাড়া তারই এই বুড়ো বয়সে আর কাকেই বা গ্রহণ করবে? তাছাড়া কাহারদের মেয়ের রীতচরিত প্রায় সকলেরই সমান। এই সমস্ত কারণেই শেষ পর্যন্ত পারে না। হ্যাঁ, এবারে বছরের মতন বছর একটা, কোন বছরের কথা বলা হয়েছে কেন? না গোপালীবালার মৃত্যুর পরের বছরের কথা বলা হয়েছে, কারণ এ বছর যত ধান হয়েছে তত ধান এর আগে কখনো হয়নি। বেশি ভয় গোপালীকে, দাঁড়ি কোটেশন ক্লোজ, বেশি ভয় গোপালীকে। মৃতা স্ত্রীকে বনোয়ারির এত ভয় কেন? না প্রথম পক্ষের স্ত্রী মারা গেলে জল ভরা ঘট কাঁখে নিয়ে ফেরে, আর যতদিন না স্বামীর মৃত্যু হয় ততদিন সে মুক্তি পায় না। তাই বনোয়ারির ভয় হয়তো গোপালীবালা মুক্তি পাবার আশায় তাকে হত্যা করবে। পরের প্রশ্ন, এটা প্রশ্ন নয়, এটা মালিকের নাম। রতনের মালিকের নাম হলো হেদমণ্ডল, আর পানার মালিকের নাম পাকুমণ্ডল। এটাই এই জায়গাটা আবার দেওয়া আছে। আর বনোয়ারির মালিক হলো মাইতো ঘোষ। এরা কাহারদের দুর্গাপূজার আগে কাপড় দিতে রাজি হয়েছিল কে? দত্ত মহাশয় রাজি হয়েছিল। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে নয়, পৌষ মাসে ধানের বিনিময়ে শোধ করে দেবার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল বনোয়ারির দল। যুদ্ধের সময় ধান ও চালের দাম কত? ধান 4 টাকা মণ আর চাল 9 টাকা মণ, আকাশ ছোঁয়া দাম। পরের প্রশ্ন, বনোয়ারি তার নতুন জমিতে কত পরিমাণ ধান হতে পারে বলে হিসেব করেছে? না বিঘেতে 3 বিশ করে ধান হলে 5 বিঘে জমিতে 15 বিশ ধান হবে, এটা হিসেব কষেছে বনোয়ারি। পরের প্রশ্ন, ভাগের জমিতে চাষি ও মালিকদের ভাগের পরিমাণ কত? না 40 বারে যদি 1 মণ হয় তাহলে ভাগের জমিতে 22 মণ পাবে মালিকেরা, আর 18 মণ পাবে তোমার বনোয়ারি বা চাষিরা। 1 বিশে ধানের পরিমাণ কত? 2 মণ 10 সের। 1 বিশে ধানের পরিমাণ কত? 2 মণ 10 সের। সুবাসী বিয়ের আগে কি কাজ করত? না 3-4 বছর চাষি মশাইদের বাড়িতে ধান ভানানির কাজ করেছিল। সুচাঁদ কাঁদে সেই নিয়মের কান্না। কোন নিয়ম? না হাসুলিবাকের নিয়ম হলো পুজো পরবে বা বিয়েতে শাদিতে সুখের দিনে কান্না করার রীতি, যেখানে হারিয়ে যাওয়া আপনজনদের জন্য শোক পালন করা হয়, অর্থাৎ তারা যে তাকে ভুলে যায়নি সেইটা জানান দেওয়ার জন্য এটা হয়। আর কে নিয়মের কান্না কাঁদে না? কান্না কেঁদেছিল সুচাঁদ বুড়ি, কিন্তু কে কাঁদে না নিয়মের কান্না? নয়নের মা। দুর্গাপূজায় মা এবার কিসে আসছেন? গজে। আমি কিন্তু পাখির মতন কাপড় লোবো, কে কাকে বলেছে? না সুবাসী তার স্বামী বনোয়ারিকে কথা বলেছে। পাখির মতন কাপড় কেমন? না পাখির কাপড় হলো, পাখি উড়োজাহাজ পেরে রঙিন কাপড় কিনেছিল এবার দুর্গাপূজায়, সেই কাপড়টাই পরে এসেছে, সেই রকম কাপড় তার চাই। দুর্গাপূজায় যে ঝড়ের কথা বলা হয়েছে তার নাম কি? কি ঝড় এসেছে? সাইক্লোন ঝড়। কে খবর দিয়েছিল? না কলকাতা থেকে তারে খবর এসেছে স্টেশন মাস্টারের কাছে, এবং সেখান থেকে একটা ত্রিপল গায়ে দিয়ে মাথায় টুপি পরে খবরটা গ্রামে পৌঁছে দিয়েছিল করালি। ঠিক আছে, গ্রামে পৌঁছে দিয়েছিল করালি। তারপরের প্রশ্ন, শেষ প্রশ্ন, বাবা ঠাকুরের ডিঙে উল্টাইছে, কে কাকে বলেছে? বাবা ঠাকুরের ডিঙে কিসে উল্টাইতা?
না, কথাটা বলেছে করালি সুচাঁদ বুড়িকে বলেছে এই কথাটা। আর বাবা ঠাকুরের ডিঙে বলতে এখানে বেল গাছটার কথা বলা হয়েছে, যে বেল গাছটা ঝড়ে উল্টে গিয়েছিল। কিসে উল্টায় না, সাইক্লোন ঝড়ের তাণ্ডবে উল্টে গিয়েছিল এই বেল গাছটা। তো এই হলো আজকের প্রশ্ন। অবশ্যই লিখে নাও, শোনো আর একবার, সঙ্গে থাকো, জুড়ে থাকো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যারা নেক্সট আসছে মানে ফার্স্ট সেমেস্টার, এবার ফার্স্ট সেমেস্টারদের জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা এটা ভিডিওটা, আমার ভিডিও সম্পর্কে, আমার চ্যানেল সম্পর্কে তাদের একটু অবহিত করো, তাদেরকে উৎসাহ দিও, প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক, আর ছড়িয়ে দাও। সঙ্গে থাকো, সমৃদ্ধ থাকো। ধন্যবাদ।